আসসালামু আলাইকুম। আমার প্রিয় অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো এবং কিছুটা হলেও পড়াশোনার চেষ্টা করছো। আজ আমি তোমাদের সাথে আছি শারমিন রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা যে বিষয়টি পড়ি সেটা তোমরা জানো, সেটা হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন, এবং আজকে আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন থেকে বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের উপায় সম্পর্কে জানার আগে একটু জেনে নেওয়া যাক যে প্রশাসনিক জবাবদিহিতা বলতে আসলে কি বোঝায়, তাই না? তার আগে আমরা আবার একটু বলি যে লোক প্রশাসন বলতে আমরা বোঝাই আসলে সরকারি প্রশাসনের, এবং এ সম্পর্কে আমরা অনেক পড়েছি যে লোক প্রশাসনের কাজ কি, তাই না? লোক প্রশাসনের কিন্তু মূল কাজই হচ্ছে জনসেবা করা, তাই না? যে সরকারের নিজের পক্ষে তো সরাসরি সকল কাজ সম্পন্ন করা সম্ভব হয় না, এবং আমরা জানি যে লোক প্রশাসনে দুইটা অংশ, একটা হচ্ছে রাজনৈতিক অংশ, একটা অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ হচ্ছে যারা জনপ্রতিনিধি, যারা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যান, এই একটা অংশ। আর একটা হচ্ছে অরাজনৈতিক বা পেশাদার অংশ। সেটা কারা? আমরা সাধারণ জনগণ, যারা আমরা পড়াশোনা করছি, শিক্ষিত হচ্ছি, শিক্ষাগত যোগ্যতা অর্জন করছি এবং সরকারি চাকরিতে কর্মরত আছি, তাই না? আমাদেরকে সরকার নিয়মিত সকল রকমের বেতন ভাতা সুযোগ সুবিধা দিচ্ছে কি কারণে? জনগণের সেবা করার জন্য। এই অংশটাকে বলা হচ্ছে প্রশাসনিক অংশ। তাহলে এই প্রশাসনিক জবাবদিহিতা কোথায় আসলে? একাধারে হচ্ছে প্রথমত হচ্ছে জনগণের কাছে, যে জনগণের কাছে সেবা করবে, তাহলে জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আরেকটা কোথায় করতে হবে? যেখানে কাজ করছে সেইখানে জবাবদিহি করতে হবে। আরেকটা কোথায়? সরকারের কাছে। তাহলে আমরা একটু এটা দেখি যে বইয়ের ভাষায় এখানে কি বলা হচ্ছে, যে প্রশাসনিক জবাবদিহিতা বলতে আসলে কি বোঝাচ্ছে। যে প্রশাসনিক জবাবদিহিতা হলো কোনো পদের দায়িত্ব ও কর্তব্য পালনের জবাবদিহিতা থাকাই হচ্ছে বাধ্যতামূলক। আবার এটা বলা হচ্ছে যে অন্যদিকে জবাবদিহিতা বলতে কর্তৃত্বের উৎস বলে বিবেচিত এমন একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বোঝায়। সাথে সাথে দায়িত্বশীলতা বলতে কোনো ব্যক্তির স্বীয় কাজকর্মের জন্য অপর কোনো ব্যক্তির প্রতি কৈফিয়ত প্রদানের বাধ্যবাধকতা বুঝতে পারা যায়। তাহলে দেখো, আমরা এটা জানি যে যেখানে আমি কাজ করছি সেখানে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হবে, এইটা একটা বিষয়। তাহলে প্রামাণ্য সংজ্ঞা একটু দু একটা দেখি। নবগোপাল দাস বলেছেন যে জবাবদিহিতা হলো সরকারি প্রতিষ্ঠান কর্তৃক এমন এক হিসাব যা তার উচ্চতর কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয় এবং এতে শেষোক্ত অসন্তুষ্ট বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশ জারি করা হয়। এল.ডি. হোয়াইট বলেছেন, প্রশাসনিক জবাবদিহিতা গণতান্ত্রিক সরকারের একটি প্রধান বৈশিষ্ট্য। একজন প্রশাসনিক কর্মকর্তার উপর আরোপিত ক্ষমতার সুষ্ঠু লিখিত জবাবই হলো প্রশাসনিক জবাবদিহিতা। তাহলে এখন আমরা চলে আসি প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের উপায়। তাহলে কোথায়? এটা বাংলাদেশে, তাই না? যে বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা সম্ভব। দেখো, প্রথমত হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে। যে প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে কিভাবে সম্ভব? তাহলে ক আছে কি? রিপোর্ট, লিখিত রিপোর্ট বা প্রতিবেদন। লিখিত রিপোর্ট, যে প্রত্যেক অধস্তন কর্মকর্তা কর্মচারী তার সকল কার্যাবলীর হিসাব সম্মিলিত একটি রিপোর্ট
ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে উপস্থাপন করবেন। এই রিপোর্টের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তা নিকট অধস্তন কর্মকর্তারা দায়বদ্ধ থাকবেন। তবে এই রিপোর্ট যদি মিথ্যা হয় এবং রিপোর্ট সম্পর্কে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নিতে পারে তাহলে কিন্তু আর জবাবদিহিতা থাকে না। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সরকারি অনেক কাজে দেখা যায় যে কোনো একটা সমস্যা হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছে, ওই পর্যন্তই, তাই না, যে তারপরে আর সেই রিপোর্ট আলোর মুখ দেখে না। 2 হচ্ছে দপ্তর পরিদর্শন ও ব্যয়ের হিসাব নিরীক্ষা। এটা হচ্ছে অনেকটা অডিটের মতো, যে সংশ্লিষ্ট দপ্তর পরিদর্শন করবেন। কে করবেন? ঊর্ধ্বতম কর্মকর্তা তার অধীনস্থ যারা আছেন তাদের কাজের ব্যাপারে খোঁজ খবর নেবেন, কারণ এইটা তার দায়িত্বের একটা অংশ, চাকরির দায়িত্বের একটা অংশ। এবং তিনি যদি মনে করেন তাহলে নিম্নপদস্থ কর্মকর্তাদের পরিদর্শন শেষে আয় ব্যয়ের হিসাবটাও কিন্তু তিনি নিশ্চিত করবেন, কারণ সবচাইতে বড় সমস্যা হয় কিন্তু এই আয় ব্যয়ের হিসাবটা, যে কোথায় কিভাবে ব্যয় হচ্ছে। এইটা যদি নিশ্চিত না করা যায় আর এটা পরিদর্শন করা না গেলে তারাও কিন্তু কি হচ্ছে, যে মনে করবে যে পরিদর্শন করা হচ্ছে না, তারাও দুর্নীতিবাজ হতে কিন্তু বাধ্য হবে। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। রুলস অফ বিজনেস, যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে কিছু নিয়ম নীতি থাকবে, যে নিয়ম নীতি অনুযায়ী সেই প্রতিষ্ঠানটা পরিচালিত হবে, যে এতে লেখা থাকবে কার কতটুকু ক্ষমতা থাকবে, কার কোথায় জবাবদিহি করতে হবে, কার কাছে তার দায়বদ্ধতা, এইটা। তারপরে দেখো কি আছে, অডিটের মাধ্যমে। এটা আমরা দেখি যে সরকারি আয় ব্যয় সুনির্দিষ্ট খাতে ব্যয় হচ্ছে কি না, এটা দেখার জন্য প্রতি বছর প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু অডিট হয়। অডিটের মাধ্যমে পুরো প্রতিষ্ঠানের শুধু আয় ব্যয় না, যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহি করা হয় আসলে এই অডিটের মাধ্যমে, কারণ অডিটটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য। ন্যায়পাল পদ সৃষ্টির মাধ্যমে, আমরা জানি আমাদের সংবিধানে এটা আছে, কিন্তু সংবিধানে সেটা কার্যকরী হয় না। ন্যায়পালটা কি হচ্ছে, যে আইনসভা বা পার্লামেন্টের ন্যায়পাল যদি সৃষ্টি করা হয়, সেই সৃষ্টির মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। কিভাবে হয়, যে ন্যায়পাল তার কাছে হচ্ছে যে সবাই জবাবদিহি করতে বাধ্য থাকবেন এবং ন্যায়পালের কাছে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জবাবদিহি করবেন। তিনি অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর উপর সতর্ক দৃষ্টি রাখবেন এবং ন্যায়পাল শুধু যে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর উপরই দৃষ্টি রাখবেন না, জাতীয় সংসদে আমাদের যে প্রতিনিধি নির্বাচিত হয় সেই প্রতিনিধিদেরও কিন্তু জবাবদিহিতার জায়গা তৈরি হয় ন্যায়পালের মাধ্যমে। তারপরে কি আছে দেখো, আচরণ বিধিমালার মাধ্যমে, যে প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তার এটা জবাবদিহিতার আরেকটা উপায়, সেটা হচ্ছে আচরণ বিধিমালার মাধ্যমে। আমরা কিছুদিন আগে টিভিতে দেখেছি, কোন মন্ত্রণালয় আমার ঠিক মনে নেই, কিন্তু আচরণের উপর তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হচ্ছে, তাই না, যে সারা বছরের কর্মচারীদের সাথে আচরণ, তার বিভাগীয় সহকর্মীদের সাথে আচরণ, অধস্তন কর্মকর্তাদের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণ, এই সব মিলে আচরণ পরীক্ষা নিরীক্ষা করে এটা পুরস্কারের একটা ব্যবস্থা করা হয়েছে। এটা একটা খুব ভালো, চমৎকার, এটা উপযোগী একটা পদক্ষেপ, যে তাহলে বছর শেষে যদি এরকম সবার সামনে কাউকে পুরস্কৃত করা হয় তাহলে কিন্তু অন্যরাও কিন্তু উৎসাহিত হবে, তাই না, যে আচরণবিধি এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সরকারি প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর জন্য একটা আচরণ বিধিমালা থাকতে হবে। যে অনেক সময় দেখা যায় অশোভন আচরণ করে ফেলে, অশোভন কথা বলে থাকে, যে শুধু নিজেদের বিভাগীয়র মধ্যে না, যারা আমরা সেবা প্রত্যাশী, তাই না, যে সরকারি অফিসে যাচ্ছে, আমাদের সাথে খারাপ আচরণ যেন না করে, সেই বিধিমালাটাও থাকতে হবে। এরপরে কি আছে দেখো, বিচার বিভাগের মাধ্যমে, যে কীভাবে বিচার বিভাগের মধ্যে থাকতে হবে, যে এটা হচ্ছে
আমলাতান্ত্রিক সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে হবে, এবং সেই যে প্রশ্নটা উত্থাপন হচ্ছে সেই উত্থাপিত প্রশ্নের সিদ্ধান্তের বৈধতা যাচাইকে বোঝায়। এইটা হচ্ছে ব্যাপার, যে এর মাধ্যমে কি বলা হচ্ছে, আমলাতান্ত্রিক সিদ্ধান্ত অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পর্কে যে প্রশ্নটা উত্থাপন হচ্ছে, অর্থাৎ ওই যে আমরা আচরণবিধি বললাম, সততা বললাম, এই নানা বিষয় সম্পর্কে যে প্রশ্ন উত্থাপন হয় তাদের বিরুদ্ধে, সেই প্রশ্নের সিদ্ধান্তের ক্ষেত্রেও বৈধতা যাচাইয়ের একটা প্রক্রিয়া। তাছাড়া কার্যনির্বাহী কর্মকর্তাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করলে বিচার বিভাগ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এবং এভাবেও কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়ে থাকে। এরপর কি আছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল। যে প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটা বোঝা যাচ্ছে যে প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে কি হয়, যে প্রশাসনে যেসব কর্মকর্তা কর্মচারী আছে তাদের অপকর্মের জন্য বা ক্ষমতার যে অপব্যবহার করছে সেই ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়, যে ট্রাইব্যুনাল, সে বিশেষ ট্রাইব্যুনাল, সেটাকে বলা হয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। আমরা দেখেছি যে যুদ্ধ অপরাধীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, এমনি একটা প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের মাধ্যমেও এটা একটা সাংবিধানিক বিষয়, এটা বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা আছে 117 নম্বর অনুচ্ছেদে, যে এই ট্রাইব্যুনালের মাধ্যমেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। রাজনৈতিক দায়িত্বশীলতা। প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মী তিনি নির্বাচিত হবার আগে তো রাজনৈতিক দলের সদস্য থাকেন। এই যে রাজনৈতিক প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিদের রাজনৈতিক যদি জবাবদিহিতা আমরা নিশ্চিত করি, তাহলে কি হবে, নেতৃত্বের প্রতি জনগণের কিন্তু একটা আস্থা তৈরি হবে, যে দেশের যেই শাসন ক্ষমতায় থাকুক, যে দলই থাকুক, যে রাজতন্ত্রের কর্মচারীরা সেই দলের আজ্ঞাবহ না হয়ে সেই সরকারের হয়ে কাজ করবে, তাই না? যে দেশের যে সরকার ব্যবস্থা আছে সেই সরকার ব্যবস্থার অধীনে জনগণের কল্যাণের জন্য কাজ করবে। সংবাদপত্রের মাধ্যমে, এটা আমরা দেখি যে সংবাদপত্র কিন্তু এই ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কেউ দুর্নীতি করলে, ক্ষমতার অপব্যবহার করলে, কোনো সমস্যা হলে আমরা কিন্তু সেইটা কোথা থেকে জানতে পাই, সংবাদপত্রের মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে, তাই না? যেই সংবাদগুলো আমাদের কাছে আসে না, তা না হলে আমাদের পক্ষে কিন্তু জানা আসলেই সম্ভব না। আমরা সেইভাবে সচেতন হই, তাই না? যে এখানে দেখো বলা হচ্ছে শেষের দিকে থেকে একটা বলি যে সচেতন জনগোষ্ঠীর মাধ্যমে। তাহলে আমরা কিভাবে সচেতন হই? রেডিও টেলিভিশন সংবাদপত্রের মাধ্যমে সচেতন হই, এবং আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমলারা আমাদের সেবা দিতে বাধ্য থাকে। আমরা অধিকাংশ ক্ষেত্রে উদাসীন হই, যে আরেকজনের সাথে হচ্ছে সমস্যা হোক, আমি তো আর যাচ্ছি না, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হই, তাহলে আমাদের সরকারও যেমন যে রাজনৈতিক দল সরকার গঠন করছে, সরকার পরিচালনা করছে, তারাও হচ্ছে জবাবদিহিতার আওতায় আসবে, এবং আমলারাও জবাবদিহিতার আওতায় আসবে। গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা এই গণতান্ত্রিক মূল্যবোধ, আমরা যদিও গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাটাই করতে পারি না। যদি গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে, তাহলে কি হবে, তোমাকে কিন্তু আর কারোর নজরদারিতে থাকতে হবে না, তুমি তোমার জবাবদিহি তোমার নিজের কাছে। যে এই সরকারি কর্মকর্তাও তাই, যে তাদের মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধটা থাকে, তারা নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল হবে, নিজেই নিজের প্রতি দায়িত্বশীল হবে, এবং নিজেই নিজের কাছে জবাবদিহি করবে, তাই না? তাহলে কি হচ্ছে, যে আমি আমার কাজে যদি সৎ থাকি, আমার যে দায়িত্ব আছে সেটা যথাযথ পালন করি, তাহলে তো জবাবদিহিতা এমনিতেই নিশ্চিত হয়ে যায়। মানবিক মূল্যবোধের মাধ্যমে
আমরা দেখি যে আসলে আমলাতন্ত্র একেবারেই হচ্ছে একটা কাঠামোগত মাধ্যম, যে সেইটাকে নানাভাবে কিন্তু সংস্কারের চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ পিরিয়ডের সময় ছিল যেটা শুধু অবকাঠামো একটা বিষয়, এটা একটা যন্ত্র, এটার কোনো মানবিক মূল্যবোধ ছিল না। কিন্তু আমরা এখন প্রশাসনিক বিভিন্ন সংস্কারের মাধ্যমে দেখি যে সরকারি কর্মকর্তাদের যখন চাকরি প্রবেশের পূর্বে ট্রেনিং দেওয়া হয়, সেখানেও কিন্তু মানবিক মূল্যবোধের মনস্তাত্ত্বিক, আমি তোমাদের পড়িয়েছি যে মনস্তাত্ত্বিক ট্রেনিংটাও কিন্তু দেওয়া হয়। এই মনস্তাত্ত্বিক ট্রেনিংয়ের কারণে তারা কিন্তু মানবিক বোধ সম্পন্ন হয়, যে শুধুমাত্র কাজ করছি সেইটা না, মানুষের সমস্যা অনুযায়ী কাজ করবে, তাই না, যে কার সমস্যাটা কেমন সেইটা দেখে যুগোপযোগী পদক্ষেপ নেবে। ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলছি, মানবিক মূল্যবোধ বলছি, সেই সাথে আরেকটা মূল্যবোধ আসে, সেইটা নৈতিক মূল্যবোধ। এই নৈতিক মূল্যবোধটা কোথায় আসবে? ধর্মীয় অনুশাসন থেকে। ধর্মীয় অনুশাসন কোথা থেকে শুরু হবে? পরিবার থেকে। পরিবার যদি ছোটোবেলায় আমাদের মাথার মধ্যে গেঁথে দিতে পারে যে ভালো কোনটা মন্দ, ন্যায় অন্যায় বোধগুলো, আমাদের প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু আমাদের ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে, তাহলে তখন দেখা যাবে যে আমার মধ্যে যদি ছোটোবেলা থেকেই বিষয়গুলো একটু একটু করে আমি যেমন বেড়ে উঠছি, সেই ধর্মীয় অনুশাসনও বেড়ে উঠছে, সেটার সাথে তখন আমাকে আর কারোর কিন্তু পাহারা দিতে হবে না, আমি নিজেই নিজের পাহারাদার হব, তাই না? আমি কাউকে বঞ্চিত করব না, নিজে যেমন সচেতন হব নিজের অধিকার দায়িত্ব কর্তব্য সম্পর্কে, তেমনি সচেতন থাকব অন্যের অধিকার দায়িত্ব কর্তব্য সম্পর্কে। এবং আমি যখন এই লোক প্রশাসনের একটা অংশ হব, তখন আমার দ্বারাও মানুষ কিন্তু উপকৃত হবে। এটা একটা ব্যাপার। তা না হলে কিন্তু এই যে আমরা দেখছি প্রদীপের মতো মানুষরা কিন্তু তৈরি হচ্ছে, এরকম মানুষের সংখ্যাই কিন্তু যে খুব বেশি সেইটাও বলবো না, আবার দিন দিন কিন্তু একেবারেই যে থেমে যাচ্ছে সেটাও না। এই খারাপ মানুষ 100 জনের মধ্যে একজন খারাপ মানুষ থাকলেই কিন্তু সেই 100 জনের থেকে একজন খারাপ মানুষই অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। আমরা প্রদীপকে দেখেছি, এবং সেই প্রদীপ কী করছে? অন্যদেরকে ডোমিনেট করেছে, অন্যদেরকে ব্যবহার করেছে, এবং আমরা ব্যবহৃত হচ্ছি, তাই না? কেন ব্যবহৃত হচ্ছে? ধর্মীয় অনুশাসন নেই, মূল্যবোধ নেই, নৈতিকতা নেই, সেই কারণেই তো ব্যবহৃত হচ্ছি। না হলে আমরা এতগুলা মানুষ একজনের কাছে কেন জিম্মি হয়ে যাব, তাই না? আমরা মিলিত হতে পারি না, নৈতিকতার অভাব। একজনকে মেরে ফেলছে, আমরা ভিডিওতে ধারণ করে সেইটা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। কেন? আমরা তো রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে থাকি, সকলে প্রতিহত করলে সেই একজন মানুষ তো বেঁচেও যেতে পারে, তাই না? 2-4 জন মানুষ তো তাদের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে আজকাল দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেগুলা দেখি। কিন্তু একটা সময় ছিল, মানুষ সঙ্ঘবদ্ধ ছিল, তখন দেশে কোনো সমাজেই এত অরাজক অবস্থা ছিল না। তাই শুধুমাত্র কিন্তু আমাদের মধ্যে এই নৈতিক মূল্যবোধটা কমে যাচ্ছে, আমাদের চরিত্র হরণ হচ্ছে, ন্যায় অন্যায় বোধ আমরা ভুলে যাচ্ছি। এই কারণেই কিন্তু এত বিপর্যয়। বিরোধী দলের মাধ্যমে, বিরোধী দল কী করে? সারাক্ষণ সরকারকে প্রেশার ক্রিয়েট করে। কিভাবে করে? জনকল্যাণ নিশ্চিত করার মাধ্যমে, যে সবসময় সরকারকে প্রেশার ক্রিয়েট করে এইভাবে যে তারা ঠিকমতো কাজ করছে কি না, জনগণকেও সচেতন করে। তাহলে সরকার কিন্তু সবসময় একটা প্রেশারে থাকে যে আমরা যদি ঠিকমতো কাজ না করি তাহলে বিরোধী দল জনগণকে উস্কে দিতে পারে। জনগণ বিক্ষুব্ধ জনগণকে কিন্তু সামলানো ভীষণ কঠিন। তাহলে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে আশা করছি। আল্লাহ হাফেজ।